সেপারেশন অফ পাওয়ার, ওয়ান অফ দ্য থ্রি পিলার্স অফ ইউকে কনস্টিটিউশন, যাকে বলা হয় সেপারেশন অফ পাওয়ার, মানে কি ক্ষমতা পৃথকীকরণ। একটা সরকারের ক্ষমতা অথবা সংবিধানে ক্ষমতা কিভাবে পৃথকীকরণ করা হয়েছে। আচ্ছা দেখেন, এখন আপনারা যেহেতু জানেন ইংল্যান্ডে আপনার কোনো একটা সিঙ্গল ডকুমেন্ট নাই যেটাকে আমরা কনস্টিটিউশন হিসেবে বলতে পারি, বাট আলাদা আলাদা অনেক কিছু ডকুমেন্ট আছে, ও লিখিত কিছু কিছু অংশ আছে। তো কাজেই হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে, এই কনস্টিটিউশন না থাকায় এটা আপনার মানে স্পষ্ট করে বলা যাচ্ছে না যে হচ্ছে গিয়া যে হ্যাঁ স্টেটের কোন অংশ কে তৈরি করতেছেন অথবা কি হচ্ছে, এগুলো স্পষ্ট করে বলা যাচ্ছে না। তারপরেও যে কোনো একটা ডেমোক্রেটিক কিংবা যে কোনো একটা স্টেট এফেক্টিভ হইতে গেলে তার তিনটা ব্রাঞ্চ থাকতে হয়। একটা হচ্ছে এক্সিকিউটিভ, বাংলায় যাকে বলা হয় নির্বাহী বিভাগ, আমাদের দেশে যেটা হচ্ছে গিয়ে আপনার মন্ত্রিসভা নির্বাহী বিভাগের কাজ করে। তারপর হচ্ছে লেজিসলেটিভ, ইংল্যান্ডে হচ্ছে এটা ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট, আর আমাদের দেশে হচ্ছে কি সংসদ। তো হচ্ছে গিয়ে লেজিসলেটিভ ব্রাঞ্চ অর্থাৎ আইনসভা, আর একটা হচ্ছে জুডিশিয়াল ব্রাঞ্চ অর্থাৎ কি বিচার বিচার বিভাগ। তো হচ্ছে এই যে তিনটা সংস্থা মিলে হচ্ছে গিয়ে আপনার মানে একটা কি বলে একটা স্টেট তৈরি হয়। একটা স্টেটের হচ্ছে গিয়ে একটা রাষ্ট্রের এই তিনটা অঙ্গ থাকতেই হবে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়ারি। এখন কোনটা কি, এক্সিকিউটিভ ব্রাঞ্চ কাদের দিয়ে বানানো হয়? ইংল্যান্ডে হচ্ছে গিয়ে এটা কে তৈরি করেন? আপনার মানে রাজার দিয়ে অধীনে থাকে। আর প্রাইম মিনিস্টার থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, অন্যান্য সরকারের মন্ত্রী থাকেন। তারপরে সিভিল সার্ভিস, আমরা যেটাকে বলি কি সিভিল ক্যাডার, প্রশাসন, সচিব, বিভিন্ন মন্ত্রণালয় সচিব, বিভিন্ন মন্ত্রণালয়। তারপর হচ্ছে আর কারা কারা দেখেন, পুলিশও হচ্ছে গিয়া এক্সিকিউটিভ একটা পার্ট, সশস্ত্র বাহিনীও এক্সিকিউটিভ একটা পার্ট। কাজেই এক্সামে যদি এই ধরনের প্রশ্ন থাকে কি বলে ওয়েদার আর্ম ফোর্সেস ইজ আ পার্ট অফ এক্সিকিউটিভ ও লেজিসলেটিভ, তখন আপনাদের এই জিনিসগুলো সঠিকভাবে জানতে হবে। আচ্ছা, তারপর লেজিসলেটিভ ব্রাঞ্চ কিসের? এটাও হচ্ছে কি ইংল্যান্ডের ক্ষেত্রে এটাও হচ্ছে কি আপনার মানে রাজার রাজা, এটা হচ্ছে কি আপনার রাজার অধীনে থাকবে। তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি আপনার দুইটা সংসদ আছে, বাইনারি সিস্টেম ইংল্যান্ডে, পার্লামেন্টারি ডেমোক্রেসি। একটা হচ্ছে হাউস অফ কমন্স, একটা হচ্ছে হাউস অফ লর্ডস। আর তারপরে হচ্ছে আরেকটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে গিয়ে বিচার বিভাগ। বিচার বিভাগও হচ্ছে গিয়ে এটা মানে প্রধান হচ্ছেন রাজা ইংল্যান্ডের জন্য। লিগালি কোয়ালিফাইড জাজেস এন্ড ম্যাজিস্ট্রেট, মনে রাখবেন এখানে হচ্ছে গিয়ে আপনার লিগালি কোয়ালিফাইড লোকজনরা হচ্ছে জাজ হবেন এবং ম্যাজিস্ট্রেট হবেন। আবার ইংল্যান্ডের সিস্টেমে নন লিগালি কোয়ালিফাইড মেম্বার্স অফ দ্য পাবলিকও নিচের কোর্টের জাজ হইতে পারেন। এবং অনেক সময় দেখা যায় কি আপনার মানে জাজ এন্ড জুরি ট্রায়ালের যে কনসেপ্ট, জুরিও হচ্ছে গিয়া আপনার সমাজের বিভিন্ন স্তরের লোকজন থেকে বাছাই করে ওনাদের জুরি হিসেবে ডাকা হয়। জাজ এন্ড জুরিকে এটা আমরা যখন জুডিশিয়াল বিভাগের বিস্তারিত পড়বো তখন এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আসুন এখন আপনার লেটস মুভ অন টু নেক্সট স্লাইড। আচ্ছা আচ্ছা, এখন আপনারা সবাই জানেন যদিও আগে রাজা সবকিছুরই মানে সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলেন, কিন্তু এখন হচ্ছে কি উনার ক্ষমতাটা অনেকটাই প্রতীকী, সেরেমনিয়াল বলতে প্রতীকী বোঝাচ্ছে, মানে উনি শুধু আপনার প্রতীকী ভাবে দায়িত্বগুলো পালন করেন। আপনার রয়্যাল প্রেরোগেটিভের কথা পড়ছিলেন গত ক্লাসে, তো রয়্যাল প্রেরোগেটিভ আপনারা জানেন এগুলো এককালে ছিল রাজার ক্ষমতা, যেমন হচ্ছে কোন একটা দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা ইত্যাদি করা। এখন হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে প্রধান কি বলে আপনার রাজা অথবা রানী কাজগুলো করেন। ঠিক একই অবস্থা হচ্ছে গিয়ে আপনার মানে এক্সিকিউটিভেও, এই থ্রি ব্রাঞ্চেও আপনার মানে এক্সিকিউটিভ বলেন, জুডিশিয়ারি বলেন, উনি হচ্ছে প্রতীকী প্রধান, কিন্তু আদতে এগুলো যার যার এক্সিকিউটিভ কিংবা যার যার প্রধান আছেন যারা দায়িত্বে, তারা এই দায়িত্বগুলো পালন করেন। আচ্ছা দেখেন, মোস্ট অফ দ্য মনার্কস লিগাল পাওয়ার আর এক্সারসাইজ বাই গভর্নমেন্ট অন হার বিহাফ, মানে এই যে রাজা অথবা রানীর যতগুলো আইনি ক্ষমতা আছে বেশিরভাগই হচ্ছে গিয়া সরকার তার পক্ষে ব্যবহার করেন।
এখন হচ্ছে monarch is a part of legislative process because she must give royal assent before that bill has passed through parliament become an act of parliament. আচ্ছা, রানীর এখনো একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে কি উনি রাজকীয় সম্মতি দেন যে কোনো একটা বিল, অর্থাৎ যে কোনো একটা প্রস্তাবনা, সংসদীয় প্রস্তাব, যেটা হচ্ছে গিয়া পার্লামেন্টে পাশ হয়ে গেলে ওনারটা সম্মতি দিতে হয়। কিন্তু আপনারা এটাও আগে পড়ে আসছেন যে এই সম্মতিটা প্রধানমন্ত্রী অথবা সংসদ থেকে বলা হয় যে এটা সর্বসম্মতিক্রমে ভোটে পাশ হয়েছে, আপনি ইওর ম্যাজেস্টি প্লিজ সাইন ইট, উনি এটা সাইন করে দিয়ে দেন। অনেক বছর হয় যে আপনার মানে সাইন করেন নাই এই ধরনের ক্ষেত্র, আর অনেক বছর ধরেই আর হয়নি। সংখ্যাটা সম্ভবত 400 বছর হবে, 400 বছর না, মিনিমাম 200 বছর হবে যে প্রধানমন্ত্রী সাইন দেন এই ধরনের কোনো বিল নেই, উনি সবসময় সাইন দিয়ে দেন। আচ্ছা, তারপরে দেখেন এই যে রাজা অথবা রানীর কথা আমরা বললাম, উনি কিন্তু আবার জুডিশিয়ারও হেড, মানে বিচার বিভাগেরও প্রধান, কিন্তু এটা আবারও কি লার্জলি সেরেমোনিয়াল, মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রতীকী ক্ষমতাটা। এখন দেখেন এই যে একটা কনস্টিটিউশনাল রিফর্ম একটা আসছে 2005-এ, এই যে আপনার বাম পাশের স্লাইডের দিকে একটু তাকান, এটা হচ্ছে সাবহেডিং। দেখেন এখানে যে ইয়েটা আসছে, এটা আসলে কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাক্ট 2005 হচ্ছে গিয়ে ইংল্যান্ডের ক্ষেত্রে যুগান্তকারী একটা আইন। কেন এটা আইন, এটা আমি ডিটেইল আসতেছি। দেখেন এটা হচ্ছে গিয়ে কার কার জন্য, এটা হচ্ছে গিয়ে ইমপ্রুভ করছে কি জিনিসগুলো, কিসে উন্নতি ঘটেছে, সেপারেশন অফ পাওয়ার বিটুইন এক্সিকিউটিভ অর্থাৎ নির্বাহী বিভাগ এবং জুডিশিয়ারির ভিতরে, এটা হচ্ছে কি সেপারেশন অফ পাওয়ারটাকে, ক্ষমতার পৃথকীকরণটাকে কি করছে, আরো জোরদার করে ফেলবে, জোরদার করেছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে দুইটা এক্সাম্পল আমি আপনাদের বলবো, যে ট্রান্সফারিং দ্য লর্ড চ্যান্সেলর রোল এজ দ্য হেড অফ দ্য জুডিশিয়ারি টু দ্য লর্ড চিফ জাস্টিস। আচ্ছা, এখন হচ্ছে আগে ছিলেন লর্ড চ্যান্সেলর মানে বিচার মন্ত্রী যিনি, উনি ছিলেন হচ্ছে গিয়া কি জুডিশিয়ারি হেড ছিলেন, কিন্তু বর্তমানে যিনি বিচারিক মানে চিফ জাস্টিস যিনি, উনি হচ্ছে গিয়া লর্ড চিফ জাস্টিস, মানে উনি এই জিনিসগুলা দেখবেন, ক্ষমতাটা দেখবেন, উনি হবেন হেড অফ জুডিশিয়ারি, মানে বিচার বিভাগের প্রধান হয়ে যাবেন প্রধান বিচারপতি, লর্ড চিফ জাস্টিস। আগে ছিল কার হাতে, লর্ড চ্যান্সেলরের হাতে। মনে রাখবেন আমি কিন্তু আপনাদের এই ধরনের প্রশ্ন সেট করতে পারি, যে বলতে পারি যে বর্তমানে বিচার বিভাগের প্রধান কে, আপনাদেরকে লিখে দিবেন রাজা অথবা কুইন, কিন্তু এটা উত্তরটা হবে ভুল, একদম শূন্য দিয়ে রেখে দেবো আমি। আপনাদের উত্তরটা দিতে হবে লর্ড চিফ জাস্টিস ছিলেন। যদি আমি প্রশ্ন করি কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাক্ট 2005-এর আগে কে হেড ছিল, হেড অফ দ্য জুডিশিয়ারি, সেক্ষেত্রে আপনাদের উত্তর দিতে হবে লর্ড চ্যান্সেলর। আচ্ছা, তারপরে দেখেন এই যে কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাক্ট 2005, এটা আর কি কি কাজ করছে, অনেক কাজই করছে। আপনাদের এখানে যেগুলো দি মোস্ট ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমি তুলে নিয়ে আসছি। এগুলো কি কাজ করতেছে, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি হচ্ছে জ্যাক। আপনারা কিন্তু এই জ্যাক নিয়ে হাসাহাসি করবেন না, এটা জ্যাক অফ অল ট্রেডস এক্সপার্ট না। লয়ারদের ব্যাপারে কি বলা হয়, জ্যাক অফ অল ট্রেডস, মানে সব ব্যাপারে কিছু কিছু জানে কিন্তু কোনো ব্যাপারেই এক্সপার্ট না। যদি এটা কথা বলা হয়, কিন্তু আজকাল বিশেষায়িত লয়ার অনেক আছে, যেমন ব্যারিস্টার হচ্ছে প্রসিডিউর উপর এক্সপার্ট, কিন্তু তার ভিতরে কেউ কেউ হয়ে যায় কোম্পানি ল এর উপর এক্সপার্ট, কেউ কেউ হয়ে যান হচ্ছে রিটের উপরে এক্সপার্ট, তো এই ধরনের। তো এখন হচ্ছে কি আপনার মানে তো এখন জ্যাক অফ অল ট্রেডস এক্সপার্টের না এই কথাটা খাটে না, কিন্তু এই জায়গায় জ্যাক মানে জ্যাক না, এই জায়গায় জ্যাক মানে হচ্ছে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি। আগে হচ্ছে কি মানে বিচার বিভাগের নিয়োগের জন্য ইংল্যান্ডে সুনির্দিষ্ট কোনো প্রক্রিয়া ছিল না, এখন হচ্ছে গিয়ে কি ইন্ডিপেন্ডেন্ট মানে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন গঠন করা হয়েছে, আপনার মানে বিশেষজ্ঞ লোকদের নিয়ে, সাবেক প্রধান বিচারপতি ইত্যাদি জ্ঞানীগুণী লোকদের নিয়ে জ্যাক করা হয়, যারা হচ্ছে গিয়ে আপনার কি করে আপনার জাজদের নিয়োগ দেন মেরিটের উপর বেস করে। আগে হচ্ছে কি আপনার মানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী অথবা অন্যান্য প্রভাবশালী তারা বলতেন যে না ওকে করো, ওই হয়ে যান এইরকম। তা আগে মানে যদি এরকম না, কিন্তু এখন ওরা অফিসিয়ালি জিনিসগুলোকে নিরপেক্ষ করার চেষ্টা করতেছে জ্যাক গঠন করার মাধ্যমে। কাজে আমি যদি আপনাদের এক্সামে কোয়েশ্চেন করতে পারি যে জ্যাকের কাজটা কি, তখন আপনারা কিন্তু মানে এখানে সুন্দরভাবে উত্তরটা দিতে হবে যে তাদের কি করতে হয়, জাজদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় সোলি অন মেরিট, মেধার ভিত্তিতে নিয়োগটা দিতে হয়, অন্য কোনো ভিত্তি নেই। আচ্ছা, এরপর দেখেন এখন দেখেন এই যে সেপারেশন অফ পাওয়ার, ক্ষমতার পৃথকীকরণ, এটার গুরুত্ব কেন। আচ্ছা, আপনারা সবাই জানেন সেপারেশন অফ পাওয়ার কেন গুরুত্বপূর্ণ, কারণ
কোনো একটা বডি সাপোজ এক্সিকিউটিভ যা ইচ্ছা, নির্বাহী বিভাগ যা ইচ্ছা তা করতে পারে না, তাহলে কি বিচার বিভাগ ইন্টারফেয়ার করে অথবা লেজিসলেটিভ ইন্টারফেয়ার করে। তো হচ্ছে কি মানে সংসদ অথবা বিচার বিভাগ মন্ত্রিসভা অথবা ক্যাবিনেট যারা আছেন ওদেরকে কিংবা প্রশাসনকে ইচ্ছা মতো কাজ করতে দেয় না, মানে চেক অ্যান্ড ব্যালেন্স, মানে ভারসাম্যটা রক্ষা করে। এই কারণে বলা হয় একটা সাকসেসফুল স্টেটে সবসময় এক্সিকিউটিভ, জুডিশিয়ারি আর কি আপনার মানে লেজিসলেটিভ, এই তিনটা হচ্ছে কি একজন আরেকজন থেকে স্বাধীন থাকেন, ইন্ডিপেন্ডেন্ট থাকেন, কেউ কারোর প্রভাব যুক্ত না, বরং প্রভাব মুক্ত। আচ্ছা ঠিক আছে, দেখেন জুডিশিয়ারি কি প্রিভেন্ট করতেছে এক্সিকিউটিভ মানে জুডিশিয়ারি বিচার বিভাগ হচ্ছে এক্সিকিউটিভকে আর বেআইনি ভাবে তার ক্ষমতা প্রয়োগ করতে দেন। সাপোজ আপনার মানে কি বলা আছে আইনে বলা আছে যে হ্যাঁ কি আপনার মানে একটা এক্সাম্পল দিয়ে দিই আইনের কোথায় কিভাবে বলা থাকতে পারে। সাপোজ আইনে বলে দিল, আমাদের ক্লাসে কেউ আছেন হ্যাঁ আমিনুল ইসলাম, আমিনুল ইসলামের কে আইন বলে দিয়ে দিল হচ্ছে গিয়া যে হ্যাঁ তোমার বাসাটা হচ্ছে গিয়া তুমি ভাড়া দিতে পারো নাই, তুমি ভাড়া দিবা, ওনাদের তোমাকে কি বলে জেল জরিমানা করা হবে অথবা 3 মাসের ভিতরে তোমাকে কি করা হবে বাসা থেকে বের করে দেবে। এখন এক্সিকিউটিভ কি করলো, আপনাকে 3 মাস সময়টা না দিয়ে সঙ্গে সঙ্গে বের করে দিল, এটা কিন্তু করতে পারবেন না। তখন আপনি বিচার বিভাগে যাবেন যে আমার সময় ছিল, এরপরে আমাকে ওরা বের করে দিছে, এরপরে জুডিশিয়ারি বলবে যে না হ্যাঁ এক্সিকিউটিভ তোমার কাজটা কি হয়েছে, তোমার বেআইনি হয়েছে, আনলফুল হয়েছে, কাজেই এই কাজটা বাতিল হয়ে যাবে। তো এটা হচ্ছে কি আপনার মানে এক ধরনের এক্সাম্পল। তারপরে দেখেন এরপরে দেখেন কমন ল এর থ্রুতে কি কি, কমন ল বলতে জুডিশিয়ারি কিন্তু কমন ল এর মাধ্যমে কাজ করে, কারণ আপনারা সবাই জানেন কমন ল হচ্ছে জাজমেন্ট ল, যেটা হচ্ছে জুডিশিয়ারি কাজ। তো হচ্ছে কি আপনার এই যে কিভাবে চেক এন্ড ব্যালেন্সটা করে, এটা একটা এক্সাম্পল গুলা দেখেন, এই যে জুডিশিয়ারি কি কিভাবে আপনার মানে চেক এন্ড ব্যালেন্স গুলা কন্ট্রোল করে। রেসিডুয়াল ফ্রিডম, এটা কি জিনিস? A citizen is free to do or say whatever he wishes or she wishes unless the law clearly states such an action or statement is prohibited। মানে একটা জনগণ মানে একটা ইউকে সিটিজেন, সে হচ্ছে কি যা খুশি বলতে পারে, যা খুশি এই জায়গাটা আমি এক্সপ্লেনেশনে আসতেছি, সে বলতে পারে তার যেটা মনে হয় কিংবা যা করার করতে পারে, কিন্তু কি যদি লতে ওইটা নিষেধ করা না থাকে সেক্ষেত্রে ওইটা বলতে পারে। সাপোজ ইংল্যান্ডে আইনে বলা আছে আপনি রাষ্ট্রদ্রোহিতা অথবা সাম্প্রদায়িক ঘৃণা ছড়াতে পারবেন না, কিন্তু একজন বলে ফেললো যে না এই কি বলে আপনার মানে এদের এই ধর্মের লোকদের অত্যাচার করো, তারপর হচ্ছে এই ধর্মের লোকগুলাকে তোমরা তোমাদের সঙ্গে করতে পারবে না। মোট কথা সাম্প্রদায়িক বিদ্বেষ, ঘৃণা ছড়ানো, এই ধরনের কাজগুলো ইংল্যান্ডে আইনে নিষিদ্ধ, কাজেই একটা সিটিজেন এগুলা করতে পারবে না। কিন্তু আবার হচ্ছে মুক্ত মানে মানে প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। সাপোজ ইংল্যান্ডের কেউ তার প্রধানমন্ত্রী অথবা রাজা কি বলে আপনার মানে প্রধানমন্ত্রী অথবা পাবলিক বডির সমালোচনা করতে পারেন যে না আপনারা এই কাজটা করছেন, এটা অবৈধ হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে মানে এগুলো ওনারা যুক্তি দিয়ে বলতে পারেন। সেক্ষেত্রে সরকার যদি মনে করে না উনি অন্যায় আচরণ করছেন, সেক্ষেত্রে কোর্টের আশ্রয় নিতে পারেন। কোর্টের আশ্রয় নিয়ে সরকার বলবেন যে মানে কোর্ট অফ লতে প্রমাণ করতে হবে যে না এতে সরকারের কি হয়েছে, আপনার মানে মানহানি হয়ে গেছে। কিন্তু মানে ইংল্যান্ডের সিটিজেনদের এই রাইটটা দেওয়া আছে, ওনারা যুক্তিসঙ্গত ভাবে সরকারের সমালোচনা করতে পারেন। তো হচ্ছে এটাকে বলা হয় ফ্রিডম অফ স্পিচ। তো এই রাইট গুলা ইনহেরেন্টলি, এই যে আমি আপনাদের পড়াইছিলাম এন্ট্রেন্সড, এগুলো হচ্ছে হিউম্যান রাইটস এর আইনগুলা খুব যদিও ইংল্যান্ডে এন্ট্রেন্স করা নাই, কিন্তু আইনগুলা হচ্ছে গিয়ে আপনার মানে এখনো পার্লামেন্ট যেভাবে আছে 98 সাল থেকে ওইভাবেই রেখে দিছে, কোনো পরিবর্তন আসে নাই। এই আইনটা পরিবর্তন না হওয়া পর্যন্ত ইংল্যান্ডের লোকদের ফ্রিডম অফ স্পিচ আছে, ওনারা চাইলে মানে বলতে পারেন, কিন্তু আইনে যেগুলা বলা আছে যে না নিষেধ আছে, প্রহিবিটেড, মানে যে আপনি সাম্প্রদায়িক ঘৃণা ছড়াইতে পারবেন না। তারপর ফ্রি টু ডু বলতে আবার আপনি হচ্ছে গিয়া মানে আপনি জিবিএইচ করবেন, মানে তারপরে কাউকে মারাত্মক জখম করবেন কিংবা হচ্ছে ছুরি পিস্তল নিয়ে ঘুরবেন, এগুলা কিন্তু করতে পারবেন না। আপনি করতে পারবেন আইনের ভিতরে, আপনি ফ্রিডম টু ডু, সাপোজ আপনার ইচ্ছা হয়েছে আপনি আজকে কোটি টাকার চাকরি ছেড়ে আইসক্রিম বেচবেন, এটা আপনি করতে পারেন, কোনো আপত্তি নেই। আর তো হচ্ছে গিয়ে মানে এটা করতে ইংল্যান্ড আপনাকে কোনো বাধা দিবে না, ব্রিটিশ সরকার। তো হচ্ছে তাদের এই ধরনের ফ্রিডম টু ডু এনিথিং উইদিন দ্য পারমিট অফ ল, আইনে যেগুলো বলা আছে মানে যেগুলো নিষেধ করা আছে এগুলো ছাড়া আপনি যা খুশি করতে পারেন। এটা হচ্ছে গিয়ে ইংল্যান্ডের
রেসিডুয়াল ফ্রিডম, যেটা হচ্ছে এনশিওর করা কার কাজ? জুডিশিয়ারির কাজ। আচ্ছা, তারপরে দেখেন অ্যাকশন অফ স্টেট। অ্যাকশন অফ স্টেট কি জিনিস? অ্যাকশন অফ স্টেট হচ্ছে গিয়া দাঁড়ান, এটা হচ্ছে গিয়া মনে হয় হাইড। আচ্ছা ঠিক আছে, দেখেন দেখেন অ্যাকশন অফ স্টেট কি জিনিস? ইনক্লুডিং স্টেট অফিসিয়াল মাস্ট হ্যাভ লিগ্যাল অথরিটি। আচ্ছা, এই যে স্টেট অফিসিয়াল, সাপোজ পুলিশ, পুলিশ হচ্ছে কি অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করতে পারবে না। হ্যাঁ, কিছু কিছু অপরাধ আছে, সাপোজ টেরোরিজম, তারপরে মার্ডার, তারপরে গ্রিভিয়াস বডিলি হার্ম মানে মারাত্মকভাবে আহত করা, এই ধরনের কাজগুলো দেখলে পুলিশ উইদাউট অ্যারেস্ট ওয়ারেন্ট কাউকে গ্রেফতার করতে পারে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে কি স্টেট হচ্ছে কি আপনার মানে লিগ্যাল অথরিটি ছাড়া মানে আইনি ক্ষমতা ছাড়া যা খুশি করতে পারে না। তারপর দেখেন লিগ্যাল ডিসপিউট শুড বি রিজলভ বাই দ্য জুডিশিয়ারি। আইনি ব্যাপারে কোনো বিতর্ক দেখা গেলে, আইনি যে কোনো সমস্যা দেখা গেলে এটা হচ্ছে কার দায়িত্ব? সমাধান করা বিচার বিভাগের দায়িত্ব। তারপরে হচ্ছে থার্ড পয়েন্টটা হচ্ছে রাজার রাজা অথবা রানীর মানে মোনার্ক, রাষ্ট্রের প্রধান, রাজ্যের প্রধান, উনার হচ্ছে কি কোনো ক্ষমতা নাই কোনো ধরনের আইনি সমস্যার সমাধান করার জন্য, আরবিট্রারিলি একতরফা আপনার মানে রায় দেওয়ার জন্য। সাপোজ রাজা চাইলেই বলতে পারেন না যে কোনো একটা লোক সে হচ্ছে গিয়া আপেল চুরি করছে, রাজা চাইলেই বলতে পারেন না যে না ওকে 40 বছর জেল দিয়ে দাও। এখন হচ্ছে এইগুলা ম্যাটার গুলা রাজার সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। এটা কত সালে হয়েছে? হচ্ছে গিয়া প্রহিবিশন ডেল রয় 1607 সাল থেকে রাজা এই কাজগুলো আর করতে পারেন না। এখন হচ্ছে গিয়া মানে আইনি কার্যক্রমের মাধ্যমে আইনে যতটুকু শাস্তি বলা আছে সে যদি দোষী প্রমাণিত হয় তাহলে শাস্তি দেওয়ার দায়িত্ব কার? জুডিশিয়ারির, বিচার বিভাগের। অর্থাৎ জাজেরা এই শাস্তিগুলো নির্ধারিত করেন। এই ব্যাপারে রাজা অথবা রানীর কোনো কিছু বলার নাই। আচ্ছা, হেবিয়াস কর্পাস এন্ড ইন্ডিভিজুয়াল লিবার্টি। আচ্ছা, হেবিয়াস কর্পাস আপনারা জানেন বাংলাদেশে যে 5টা রিট হয় এর ভিতরে হেবিয়াস কর্পাস হচ্ছে একটা রিট। হেবিয়াস কর্পাস হচ্ছে কাউকে সরকার যদি আটক করে রাখে তাহলে কি এই আটক আদেশের বিরুদ্ধে কোর্টের রিভিউ করার সুযোগ আছে। বাংলাদেশেরও সেম, হাইকোর্ট যদি বলে দেয় যে না হেবিয়াস কর্পাস রিটে যে না পুলিশ তুমি ওকে আটক রাখছো, কেন রাখছো জবাব দাও এবং ওকে হাজির করো, পুলিশ এটা করতে বাধ্য থাকবে। তো হচ্ছে গিয়ে হেবিয়াস কর্পাস হচ্ছে আবারও বলতেছি 5টা রিটের ভিতরে একটা বাংলাদেশে আর ইংল্যান্ডে এটা অস্তিত্ব আছে। এটা হচ্ছে কি পুলিশ অথবা স্টেট অথরিটি সরকার যদি কাউকে আটক করে রাখে তাহলে এটার আইনগত বৈধতা রিভিউ করতে পারবে, পর্যালোচনা করতে পারবে কোর্ট। চাইলে এটা কোর্ট যদি পর্যালোচনা করে দেখে যে না এটা অবৈধ হয়েছে তাহলে এই আটকাদেশ বাতিল করে দিতে পারবে এবং লোকটা মুক্ত হয়ে যাবে। আবার যদি মনে করে যে না বৈধ আছে তাহলে হচ্ছে কোর্টে আদেশ থাকবে, তাহলে তাকে আটক রাখতে পারবে সরকার। কাজে হেবিয়াস কর্পাস এবং ইন্ডিভিজুয়াল লিবার্টি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এই যে আপনার মানে প্রিন্সিপাল গুলো এই যে অরিজিনাল ডেভেলপ থ্রু দা কমন ল দা যদিও কমন ল এগুলো ডেভেলপ করেছে, এই যে রাইট টু স্বাধীনতার যে অধিকার, স্বাধীনভাবে বেঁচে থাকার যে অধিকার, মুক্ত থাকার যে অধিকার, এগুলো যদিও কমন ল দিয়ে ডেভেলপ হয়েছে ইংল্যান্ডে, কিন্তু এগুলো হচ্ছে কি এই রাইট গুলো আবার ইসিএইচআর ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইটস, এটা হচ্ছে গিয়ে যখন মানে ইউরোপিয়ান ইউনিয়ন যখন এটা বললো যে না এটা প্রত্যেকটা ইউ মেম্বারের এই আইনটা মানতে বাধ্য থাকবেন, তখন হচ্ছে ইংল্যান্ড ইউর মেম্বার হিসেবে 1998 সালে হিউম্যান রাইটস অ্যাক্ট 1998 নামে একটা অ্যাক্ট পাস করে এই ইউরোপিয়ান কনভেনশনের আর্টিকেল 5 কে বৈধতা দিল। কাজেই ইসিএইচআরটা ইংল্যান্ডে আইন হিসেবে পাশ করাইলো এইচআর এর 98 হিসেবে। এগুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রশ্ন আমি করতে পারি এখান থেকে যে কোন আর্টিকেলে আপনার বলা আছে রাইট টু লিবার্টি নিয়ে, তখন আপনাদের এগুলো বলতে হতে পারে। জানি না আপনাদের পরীক্ষার স্ট্রাকচারটা কিরকম হবে, বাট যদি এভাবে বলা হয় যে হ্যাঁ আপনারা হচ্ছে গিয়ে মানে অনলাইনে এক্সাম দিবেন অথবা কিভাবে যদি ডিটেল আমাকে ইনস্ট্রাকশন দেয় তখন আমি আরো এটার ব্যাপারে ডিটেল আপনাদের বলতে পারবো। আচ্ছা, তো হচ্ছে গিয়ে সাপোজ এখান থেকে আপনার মানে অনেক ধরনের প্রশ্ন করা যায়, যেমন হচ্ছে আমি বলতে পারি যে না হোয়াট আর দ্য চেকস এন্ড ব্যালেন্স থ্রু কমন ল ও থ্রু জুডিশিয়ারি, তখন আপনাদের উত্তরগুলো এইভাবে দিতে হবে। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে রাইট টু ফেয়ার হিয়ারিং। এই প্রিন্সিপালটা কি? এটা হচ্ছে গিয়ে ডেভেলপ থ্রু কমন ল, মানে কি নিরপেক্ষ শুনানির অধিকার সবারই আছে। এটা হচ্ছে গিয়ে আপনার মানে যদিও ডেভেলপ হয়েছে কমন লতে, আবারও এটা এসিএইচআর এর মাধ্যমে ইংল্যান্ডের কি আইনে আপনার গ্রহণ করা হয়েছে।
সেটা হচ্ছে গিয়ে এইচআর 98। আর্টিকেল 6 হচ্ছে গিয়ে কি, রাইট টু এ ফেয়ার হিয়ারিং, সবারই হচ্ছে কি নিরপেক্ষ শুনানি, নিরপেক্ষ বিচারের অধিকার আছে। এরপরে আসেন রয়্যাল প্রেরোগেটিভ। রয়্যাল প্রেরোগেটিভ কি জিনিস? পার্লামেন্টস এবিলিটি টু স্ক্রুটিনাইজ অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট আন্ডার রয়্যাল প্রেরোগেটিভ। দেখেন এখানে হচ্ছে কি আমরা এতক্ষণ পড়লাম যে সরকারকে কিভাবে আপনার কে আটকাইতে পারে, বিচার বিভাগ বিভিন্নভাবে চেক এন্ড ব্যালেন্স কিভাবে করতে পারে। এবার আমরা পারবো সরকারকে মানে এক্সিকিউটিভকে কিভাবে লেজিসলেচার মানে স্ক্রুটিনাইজ করতে পারে, কিভাবে বিভিন্ন পর্যালোচনা আন্ডার অবজারভেশন রাখতে পারে। এই জিনিসগুলো হচ্ছে গিয়া রয়্যাল প্রেরোগেটিভের মাধ্যমে আন্ডার দ্য রয়্যাল প্রেরোগেটিভ, যে সরকার যে রয়্যাল প্রেরোগেটিভ মানে রাজকীয় যে ক্ষমতাগুলো সুবিধাগুলো যে ব্যবহার করে এটা স্ক্রুটিনাইজ করে এটাকে কি সীমাবদ্ধ রাখে। সাপোজ হচ্ছে মানে টনি ব্লেয়ার যখন যুদ্ধে যান 2003 সালে ইরাকে, তখন এটা পার্লামেন্ট এটা স্ক্রুটিনাইজ করছিল। পরে অনেক পরে প্রায় কত সালে আপনার মানে 4-5 বছর আগে টনি ব্লেয়ারের একটা পার্লামেন্টারি হিয়ারিং হয়েছিল। যদিও ওই পার্লামেন্টারি হিয়ারিং এ টনি ব্লেয়ারকে কোনো দোষী সাব্যস্ত করা হয় নাই, বাট বলা হয়েছে যে না ওর কাজটা সেন্সিবল হয় নাই, কারণ যে রিপোর্টের উপর ভিত্তি করে ওরা যুদ্ধে গেছিল এই রিপোর্টটার ক্রেডিবিলিটি নিয়ে কোশ্চেন উঠে গেছিল। পরে পরে এটা অনেক সমালোচনা হয়েছে এইসব। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন পার্লামেন্ট আর কোন কোন ব্যাপারে স্ক্রুটিনাইজ করতে পারে, গভর্নমেন্টের কোন কোন জায়গা মানে এক্সিকিউটিভ কোন কোন জায়গা। আচ্ছা গভর্নমেন্ট বলতে কিন্তু এক্সিকিউটিভ বোঝায়। আমি এক্সামে যে কোনো একটা লিখে দিব, এক্সিকিউটিভ লিখতে পারি, তারপরে হচ্ছে কি আপনার কি লিখতে পারি, গভর্নমেন্ট লিখতে পারি, তারপরে কি সিভিল অথরিটি লিখতে পারি, তারপরে হচ্ছে কি পুলিশ লিখতে পারি, আর্ম ফোর্সেস লিখতে পারি। আপনাদের আগের যে এক্সাম্পল আমি যখন বসি হোয়াট ইজ এক্সিকিউটিভ, তখন আপনাদের এই উদাহরণগুলো ছিল। তো হচ্ছে গিয়ে একাধিক প্রশ্ন আমি যে কোনো রকম ভাবেই করতে পারি। যাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, আশা করি সবাই বুঝছেন, তো বুঝে নেবেন যে গভর্নমেন্ট, তারপরে এক্সিকিউটিভ, তারপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সব একই টার্মস। আচ্ছা এখন ওরা কি কি কাজ করতে পারে? পার্লামেন্ট হচ্ছে কি স্ক্রুটিনাইজ করতে পারে কি কাজ, গভর্নমেন্টে কি কি কাজ স্ক্রুটিনাইজ করতে পারে হচ্ছে গিয়ে আপনার মানে আপনার মানে এই যে কি সরি হ্যাঁ ইন্টারন্যাশনাল ট্রিটি, এই যে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি যে গভর্নমেন্ট করতেছে এইগুলা গড়িয়ে গড়িয়ে পার্লামেন্ট স্ক্রুটিনাইজ করতে পারে, পর্যালোচনা করতে পারে। আচ্ছা এখন দেখেন আরেকটা আইন পাস হয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট, কনস্টিটিউশনাল রিফর্ম এন্ড গভর্নেন্স অ্যাক্ট 2010, যেটা হচ্ছে গিয়া কি বলে বেশিরভাগ আন্তর্জাতিক চুক্তি যেগুলা সরকার ইউকে গভর্নমেন্ট সাইন করবে সেগুলো হচ্ছে কার মাধ্যমে রেটিফাই হইতে হবে? 2010 সালের এই আইনের পর থেকে যে কোনো আন্তর্জাতিক চুক্তি পার্লামেন্ট দ্বারা রেটিফাই হইতে হবে। খালি গভর্নমেন্ট চুক্তি করে দিল আর পার্লামেন্টে আইনটা পাশ হলো না, সেক্ষেত্রে চুক্তিটা কি হবে? কার্যকর হবে না। কাজেই যে কোনো আন্তর্জাতিক চুক্তি ইংল্যান্ড যাই করুক সেগুলো হচ্ছে ইংল্যান্ডের পার্লামেন্টে সেগুলা সংখ্যাগরিষ্ঠের ভোটে পাশ হইতে হবে। আচ্ছা এখন দেখেন জুডিশিয়াল রিভিউ, এটা খুব মজা একটা জিনিস। জুডিশিয়াল রিভিউ অফ এক্সিকিউটিভ অ্যাকশন। দেখেন এই যে পার্লামেন্টে সুপ্রিমেসি আছে, তার এই ইউকের যে আবার হচ্ছে গিয়া কি কোনো লিখিত সংবিধান নাই, ইউকের কোর্টের তাহলে কি ক্ষমতা নাই যে হচ্ছে গিয়া আপনার মানে কোর্ট কিভাবে তাদের ক্ষমতা এক্সারসাইজ করতেছে, মানে কি বলে পার্লামেন্টের কোনো কাজের উপর কোর্টের কোনো এখতিয়ার নেই। পার্লামেন্ট একটা জুডিশিয়াল বডিকে সাপোজ কি ইউকেবিআই আপনারা সবাই জানেন, আপনারা যখন ইংল্যান্ডে পড়তে যান তখন ইউকেবিআই এর হাতে আপনার ভিসা দেওয়ার অথরিটি অথবা না দেওয়ার অথরিটি, বা ইংল্যান্ডে আপনি ঢোকার পরেও ইমিগ্রেশন চাইলে আপনাকে আটকায় দিতে পারে, দেশে ফেরত পাঠাইতে পারে, আবার হচ্ছে গিয়ে 1 সেকেন্ডে ইন্টারভিউ শেষ করে আপনাকে বলে দিতে পারে ইউ মে গো। তো হচ্ছে গিয়ে চাইলে ওরা যে কোনো কিছুই করতে পারে। কিন্তু এই যে পার্লামেন্ট যে ইউকেবিএ কে অথরিটি দিয়ে দিল যে না তোমরা আন্তর্জাতিক ছাত্রদের ভিসা দেওয়া এবং ইমিগ্রেশন ওদের আটকানো এই কাজগুলো করতে পারবা, এই যে ক্ষমতাগুলো এগেনস্টে আপনার একটা অথরিটি আছে। আপনি চাইলে তাদের এগেনস্টে যদি মনে করেন না আপনার ভিসা রিফিউজালটা অন্যায় হয়েছে, তাহলে আপনি ইংল্যান্ডে ওদের বিরুদ্ধে ইউকেবিএ এগেনস্টে জুডিশিয়াল রিভিউ করাইতে পারেন। জুডিশিয়াল রিভিউ করালে দেখেন কি হয়। জুডিশিয়াল রিভিউ পরের লাইনে এক্সপ্লেইন করছি। জুডিশিয়াল রিভিউ ইজ দ্য মেকানিজম by which the courts ensure that public bodies act within their powers and do not exceed to abuse their powers. এটা ডিসকাস পরে ডিটেইল করা হবে, তারপরে ওই জিনিসটা বুঝে নেন। এই যে আমি আপনাদের একটা এক্সাম্পল দিলাম, সাপোজ
আচ্ছা, আমার মিটিংটা শেষ হয়ে যাবে। আচ্ছা, শেষ হয়ে গেলে আমি নতুন করে আবার লিংক দিব, তখন আপনাদের Q&A সেশনটা করব। আচ্ছা, জুডিশিয়াল রিভিউ হচ্ছে কি এমন একটা পদ্ধতি যাতে পাবলিক বডি মানে সাপোজ ইউকেবিএ একটা পাবলিক বডি, পুলিশ একটা পাবলিক বডি, তারপরে বিভিন্ন সিটি কাউন্সিল, আমাদের দেশে যেমন সিটি কর্পোরেশন, ইংল্যান্ডে হচ্ছে সিটি কাউন্সিল, মানে বিভিন্ন পৌরসভা। তো ওরা ওদের দায়িত্বের বাইরে গিয়ে কোনো কাজ করছে কিনা, ময়লা পরিষ্কার করতেছে না, একজনের বাসায় ধনী লোকের বাসায় ময়লা পরিষ্কার করলো কিন্তু গরিব এলাকার ময়লা পরিষ্কার করতেছে না, এই জিনিসগুলো এগেনস্টে কি করা যায়, আপনার জুডিশিয়াল রিভিউ করা যায় যে হ্যাঁ ওনারা কি করতে পারতেছেন, ওনারা ওনাদের ক্ষমতার ভিতরে থাকতেছেন এবং ক্ষমতার কি অপব্যবহার করছেন কিনা, এইটার ব্যাপারে জুডিশিয়াল রিভিউ করা যায়, যেটা আপনাদের ডিটেইল পড়ানো হবে। এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ জুডিশিয়াল রিভিউ লাইনে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। তো অনেক সুন্দর সুন্দর রেজাল্ট আসে, অনেকের ভিসা রিভিশন ছিল, জুডিশিয়াল রিভিউ করানো হয়েছে, পরে ওনারটা এলাও হচ্ছে, পরে এবার ভিসা আবেদন করছেন, আবার হয়ে গেছে। আচ্ছা, আজকে আপনাদের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। এখন আমি